কখনো কি ভেবে দেখেছেন টুথপেস্ট সবসময় টিউবেই থাকে কেন, বোতলে থাকে না কেন? আচ্ছা বলুন তো, ইলেকট্রনিক্স ডিভাইসের প্লাগে তৃতীয় পিনটার কাজ কি? পুরনো বইয়ের কভারের রং উজ্জ্বল থাকলেও বইয়ের ভেতরের পাতাগুলো হলুদ হয়ে যায় কেন, সেটা কি জানেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন এই অজানা রহস্যগুলোর পর্দাফাশ করা যাক। নাম্বার 1। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন পুরনো বইয়ের কভার দীর্ঘদিন রঙিন থাকলেও বইয়ের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায় কেন? বিষয়টা অদ্ভুত লাগলেও এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। আসলে বইয়ের পাতার রং শুধু কাগজের স্বাভাবিক রং নয়। কাগজ তৈরি হয় গাছ থেকে, যার ভেতরে থাকে সেলুলোজ নামের একটা উপাদান। এর পাশাপাশি কাগজে সামান্য কিছু কেমিক্যাল এবং লিগনিন নামের আরেকটা পদার্থও থাকে। সময়ের সঙ্গে সঙ্গে বই যখন বাতাস, আলো এবং আর্দ্রতার সংস্পর্শে আসে, তখন এই সমস্ত উপাদানের মধ্যে কেমিক্যাল রিয়াকশান শুরু হয়ে যায়। বিশেষ করে লিগনিন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির সঙ্গে বিক্রিয়া করে অক্সিডাইজড হয়ে যায়। এই অক্সিডেশন প্রক্রিয়ায় ধীরে ধীরে বইয়ের পাতাগুলোকে হলুদ রঙে পরিণত করে। তাহলে এখন প্রশ্ন হলো, বইয়ের পাতা হলুদ হলেও বইয়ের কভার দীর্ঘদিন কালারফুল থাকে কিভাবে? এর উত্তরটা খুবই সহজ। বইয়ের কভার সাধারণত কার্ডবোর্ড বা প্লাস্টিকের পেপার দিয়ে তৈরি করা হয়, যার উপরে থাকে স্পেশাল ইঙ্ক এবং প্রোটেক্টিভ কোটিং। এই কোটিং সূর্যের রশ্মি, বাতাস এবং আর্দ্রতার ক্ষতিকারক প্রভাব থেকে কভারকে রক্ষা করে। তাই অনেক বছর পরেও বইয়ের কভারের রং প্রায় একই রকম থেকে যায়। নাম্বার 2। কখনো ভেবে দেখেছেন বেশিরভাগ কয়েনের সাইডে ছোট ছোট ডিজাইন বা এবড়োখেবড়ো লাইন থাকে কেন? এগুলো কিন্তু শুধুই বাইরের সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। আগেকার সময় কয়েন তৈরি করা হতো সোনা, রূপো কিংবা অন্য মূল্যবান ধাতু দিয়ে। তখন কিছু চালাক মানুষ কয়েনের ধার থেকে অল্প অল্প ধাতু কেটে চুরি করত। এতে কয়েনের ওজন কমে যেত এবং তার আসল মূল্যও নষ্ট হয়ে যেত। কিন্তু এই ধরনের চুরি সহজে ধরা পড়তো না। সেই সমস্যার সমাধান হিসেবে কয়েনের সাইডে বিভিন্ন ধরনের ডিজাইন বা খাঁজ দেওয়া শুরু হয়। ফলে কেউ যদি কয়েনের ধার থেকে কিছু অংশ কেটে নেয়, তাহলে সেটা খুব সহজেই চোখে পড়তো এবং সেই কয়েনকে নকল বা ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা যেত। বর্তমান সময়ে যদিও বেশিরভাগ কয়েন বেস মেটাল দিয়ে তৈরি, তাই মেটাল চুরি করার আশঙ্কা আর তেমন নেই। তবুও এই ধরনের প্রান্তের ডিজাইন আজও রেখে দেওয়া হয়েছে, কারণ এগুলো স্পর্শ করে কয়েন চেনা অনেক সহজ হয়ে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডিজাইনগুলো দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য ভীষণ উপকারী। বিভিন্ন মূল্যের কয়েনের প্রান্ত ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, তাই তারা চোখে না দেখেও শুধু স্পর্শ করেই বুঝতে পারেন কোনটি কত টাকার কয়েন। নাম্বার 3। ধরুন আপনি কিছু একটা টাইপ করবেন, আর কিবোর্ডের সমস্ত অক্ষর একদম সোজাভাবে এ থেকে জেড পর্যন্ত সাজানো আছে। সেক্ষেত্রে টাইপ করতে কত সুবিধা হবে, তাই না? কিন্তু অদ্ভুতভাবে পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত কিবোর্ডটি ইচ্ছা করেই জটিলভাবে তৈরি করা হয়েছে। আপনাদের মনে কখনো হয়তো এই প্রশ্নটা উঠেছে যে কিবোর্ডে কেন কোয়ার্টি লেআউট ব্যবহার করা হয়, কিংবা এটা কবে তৈরি করা হয়েছিল? আসলে এই ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 1870 সালের দিকে, যখন পৃথিবীতে প্রথম টাইপরাইটিং মেশিনের আবির্ভাব ঘটে। প্রথম দিকে টাইপরাইটিং মেশিনের অক্ষরগুলো ABCD এইভাবে পরপর সাজানো থাকতো। কিন্তু কিছুদিনের মধ্যে একটা বড় সমস্যা দেখা দেয়। দ্রুত টাইপ করার সময় যে সমস্ত অক্ষরের ধাতব রড কাছাকাছি থাকতো, সেগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে আটকে যেত। একবার ভাবুন তো, আপনি দ্রুত গতিতে টাইপ করছেন আর হঠাৎ করে মেশিন জ্যাম হয়ে গেল। নিশ্চয়ই ভীষণ বিরক্ত লাগবে। এই সমস্যাটা বারবার ঘটতে থাকায় টাইপরাইটারদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ঠিক তখনই ক্রিস্টোফার সোলেস নামের এক ব্যক্তি এমন একটা সমাধান বের করেন, যা পরবর্তীতে পুরো বিশ্বের কিবোর্ড লেআউট বদলে দেয়। তিনি বেশি ব্যবহৃত অক্ষরগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেন, যাতে টাইপিংয়ের গতি কিছুটা কমে এবং ধাতব রডগুলো আটকে না যায়। এই ভাবনা থেকেই জন্ম নেয় কোয়ার্টি লেআউট। কিবোর্ডের ওপরের বাম দিকের প্রথম 6টা অক্ষর QWERTY থেকে এরকম নামকরণ করা হয়েছে। তারপর 1873 সালে ক্রিস্টোফার সোলেস তার এই ডিজাইন রিমেনিংটন নামের এক কোম্পানির কাছে বিক্রি করে দেন। রিমেনিংটন ব্যাপক হারে টাইপরাইটিং মেশিন উৎপাদন শুরু করে এবং লক্ষ লক্ষ টাইপরাইটিং মেশিন কিউআরটি লেআউটে বাজারে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এই লেআউট মানুষের অভ্যাসে পরিণত হয়। পরে যখন ডেভরাক বা কোলম্যাকের মতো আরও দ্রুত ও সহজ লেআউট আসে, তখনও মানুষ আর সেগুলোর দিকে আগ্রহ দেখায়নি। সবাই ততদিনে কোয়ার্টির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিল। মজার বিষয় হলো, বর্তমান দিনে স্মার্টফোন বা আধুনিক কিবোর্ডে যেখানে ধাতব রডের কোনো অস্তিত্ব নেই, সেখানেও আমরা কোয়ার্টি লেআউট ব্যবহার করছি। অর্থাৎ কোয়ার্টি লেআউট কোনো বৈজ্ঞানিক যুক্তির কারণে নয়, বরং একটা পুরনো মেশিনের সীমাবদ্ধতা আর মানুষের অভ্যাসের কারণে আজও টিকে আছে। নাম্বার 4। সকালে ব্রাশ করার সময় কখনো কি মনে হয়েছে টুথপেস্ট সবসময় টিউবেই পাওয়া যায় কেন?
কেন কোনো কোম্পানি কখনো বোতলে টুথপেস্ট বিক্রি করার কথা ভাবেনি? আসলে টুথপেস্ট হলো একটা ভিসকাস ফ্লুইড, অর্থাৎ এটা পুরোপুরি তরলও না আবার সলিডও না। এই ধরনের পদার্থ চাপ দিয়ে বের করতে হয়। এখন ভাবুন, যদি টুথপেস্ট বোতলে ভরা হতো তাহলে প্রতিবার বোতল উল্টো করে জোরে জোরে ঝাঁকাতে হতো, তাতে অনেক সময় অর্ধেক পেস্ট ভেতরেই থেকে যেত। কিন্তু টিউব ফ্লেক্সিবল হওয়ার কারণে অল্প চাপ দিলেই প্রয়োজন মতো পেস্ট বাইরে বেরিয়ে আসে। শুধু তাই নয়, টিউবের গঠন এমনভাবে হয় যাতে ভেতরের পেস্ট খুব কম পরিমাণে বাতাস এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। এর ফলে টুথপেস্ট দীর্ঘ সময় পর্যন্ত ফ্রেশ ও কার্যকরী থাকে। এর সঙ্গে আরেকটা বড় সুবিধা হলো টিউব সস্তা, হালকা এবং ট্রাভেল ফ্রেন্ডলি হয়ে থাকে। ব্যাগে রাখলে জায়গা কম নেয়, ভাঙার ভয় নেই, আর ব্যবহার করাও অনেক সহজ। নাম্বার 5। বন্ধুরা, একবার ভাবুন, আপনি ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিলেন, ঢাকনা খুললেন আর ফুস করে একটা আওয়াজ হলো। কিন্তু কখনো কি আপনি খেয়াল করেছেন কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচের অংশটা কেন গোল আর খাসকাটা হয়ে থাকে, অথচ বেশিরভাগ জলের বোতলের নিচের অংশ একদম সমান? এর পেছনে সবথেকে বড় কারণ হলো প্রেশার। কোল্ড ড্রিঙ্কসে শুধু জল নয়, এর ভেতরে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাস বোতলের ভেতরে আটকে থেকে প্রচুর চাপ তৈরি করে। যদি বোতলের নিচের অংশ একেবারে সমান হতো তাহলে এই প্রেশার সরাসরি সেই সমতল পৃষ্ঠের ওপরে পড়ত, ফলে বোতল বেঁকে যাওয়া বা ফেটে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যেত। এই সমস্যার সমাধান হিসেবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের ডিজাইন, যাকে বলা হয় পেটালয়েড বেস। এই বেসে সাধারণত 5 থেকে 6টা পায়ের মতো অংশ থাকে। এই গঠন বোতলের ভেতরের প্রেশারকে সমানভাবে চারদিকে বন্টন করে দেয়, ফলে বোতল অনেক বেশি মজবুত হয়ে ওঠে। শুধু তাই নয়, এই ডিজাইন বোতলকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আবার বোতলের ভেতরের লিকুইড ঠান্ডা হলে সংকুচিত হয় এবং গরম হলে প্রসারিত হয়। এই তাপমাত্রার পরিবর্তনজনিত চাপ কার বা পেট্রোলাইট বেস খুব সহজেই সামলে নিতে পারে। অন্যদিকে জলের বোতলে কার্বন ডাই অক্সাইড থাকে না, তাই ভেতরে আলাদা করে কোনো প্রেশার তৈরি হয় না। সেই কারণে বেশিরভাগ জলের বোতলের নিচের অংশটা সমান হয়ে থাকে। তবে কিছু কিছু হাই কোয়ালিটি ব্র্যান্ডেড ওয়াটার বোতলে কোল্ড ড্রিঙ্কসের মতো পেট্রোলাইট বেস দেখা যায়। এর উদ্দেশ্য হলো বোতলকে আরও মজবুত করা, যাতে ট্রান্সপোর্ট বা স্টোরেজের সময় জলের বোতল সহজে দুমড়ে মুচড়ে না যায়। পাশাপাশি এই ডিজাইন বোতলকে দেখতে আরও প্রিমিয়াম করে তোলে। নাম্বার 6। আচ্ছা, আপনারা কি জানেন ইলেকট্রিক প্লাগের সেই ছোট তৃতীয় পিনটাই আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় সবথেকে বড় ভরসা? প্রত্যেকটা ইলেকট্রিক প্লাগে সাধারণত 3টে পিন থাকে: ফেজ, নিউট্রাল এবং গ্রাউন্ড। অনেকের মনেই প্রশ্ন আসে, দুটো পিন থাকলেই তো কারেন্ট চলে আসে, তাহলে তৃতীয় পিনটার দরকার কি? আসল কথা হলো, এই তৃতীয় পিন অর্থাৎ গ্রাউন্ড পিনই হলো সুরক্ষার আসল হিরো। ধরুন কোনো কারণে ইলেকট্রনিক প্রোডাক্টের ভিতরে তার ছিঁড়ে গেল বা ভুলবশত ফেজ ওয়্যার সেই প্রোডাক্টের মেটাল বডির সঙ্গে লেগে গেল, তখন পুরো বডিটাই ফেজ হয়ে যেতে পারে। আপনি যদি সেই অবস্থায় প্রোডাক্টে স্পর্শ করেন তাহলে বিদ্যুৎ সরাসরি আপনার শরীর দিয়ে প্রবাহিত হতে পারে, যা ভয়ঙ্কর বিপজ্জনক। এই জায়গাতেই গ্রাউন্ড পিন কাজ করে। গ্রাউন্ড পিন সে অতিরিক্ত কারেন্টটাকে সরাসরি মাটির দিকে পাঠিয়ে দেয়। সহজ ভাষায় বললে, বিদ্যুতের জন্য একটা নিরাপদ পালানোর পথ তৈরি করে দেয়, ফলে কারেন্ট আপনার শরীর দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগই পায় না। শুধু তাই নয়, এই অবস্থায় এমসিবি বা ফিউজের মতো প্রোটেক্টিভ ডিভাইসগুলো সঙ্গে সঙ্গে কাজ করে সার্কিট কেটে দেয়, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায় আর শক খাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। এই কারণে ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার বা অন্য বড় ধাতব বডি ইলেকট্রনিক প্রোডাক্টে 3টে পিন থাকা বাধ্যতামূলক। অন্যদিকে কিছু ছোট ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে গ্রাউন্ড পিন প্রয়োজন হয় না, তাই সেগুলো 2 পিনে নিরাপদে কাজ করতে পারে। তাই বলা যায় ইলেকট্রনিক প্লাগের তৃতীয় পিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ফ্যাক্টগুলো একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।